পাঠ করছি অনুভবে তুমি, লেখনীতে লিজামণি, পর্ব সংখ্যা 4। আকাশ, রুহান, আরুরা, ইয়ান, সুমায়া, আয়াত এরা সবাই অপেক্ষা করছে আহানের জন্য, কিন্তু আহানের এখনো আসার নাম নেই। আয়াত, আহান ভাইয়া আসবে তো? আকাশ, আরে আসবে আসবে, আর একটু অপেক্ষা করি। আরোরা, এই তো আহান ভাইয়া আসছে। আয়াত, ইস কি হ্যান্ডসাম, দেখলে 1000 বছর তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। আকাশ, মানা করলো কে? ঠিক তখনই আহান তাদের সামনে এসে দাঁড়িয়ে বলে, কেমন আছো তোমরা, কি জন্য ডেকেছো বলো? আয়াত, আসলে ভাইয়া একটা বাদরের খোঁজ করতে। আহান, হোয়াট, বাদরের খোঁজ করতে মানে? সুমায়া এবার বলে, আসলে বাদর না ভাইয়া, বাদর রূপী লেজবিহীন মানুষ। আসলে ইয়ানাকে খুব বিরক্ত করছে কদিন ধরে। তাদের কথা শুনে আহান এবার কাশতে শুরু করে। আহান এই মনে হয় প্রথম ব্যক্তি যে কিনা নিজে দাঁড়িয়ে থেকে নিজের নামে এত প্রশংসা শুনছে। আহানের কাশি দেখে ইয়ানা ব্যাগ থেকে পানি বের করে দেয়। এই নিন, এটা খেয়ে নিন। আহান, না লাগবে না, আমি ঠিক আছি। মনে হচ্ছে তোমরা দুপুরে কিছু খাওনি, চলো একটা রেস্টুরেন্টে যাওয়া যাক, তারপর ধীরে সুস্থে তোমাদের কথা শুনবো। আর না না ভাই, আমরা এখানে ঠিক আছি, আর তাছাড়া এখানে আমাদের ছোট বোন আসবে। আচ্ছা, এসে গেছি আরু আপু, আমি এসে গেছি আরু আপু। আকাশেই তো এসে গেছে রুই মাছ, আসে না, আপনার জন্য অপেক্ষা করছি। রুয়ানা এবার আহানকে লক্ষ্য করে মুখে আপনা আপনি হা হয়ে যায়। এত সুন্দর ছেলে ওর সামনে দাঁড়িয়ে আছে ভাবতেই খুশিতে আত্মহারা। আরুরা রুয়ানার অবস্থা দেখে খোঁচা মেরে বললে, রুই মাছ এভাবে তাকাতে নেই বোন, উনি আহান ভাইয়া। রুয়ানা এবার বুঝতে পারলো তাহলে এই আহান ভাই। সত্যি ছেলেটা অনেক স্মার্ট। রুয়ানা এবার নিজেকে স্বাভাবিক করে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া। আহান এতক্ষণ রুয়ানাকে পরখ করতে ব্যস্ত ছিল, কারণ এই পিচ্চি মেয়ে যে তার বন্ধুর এই পিচ্চি মেয়ের প্রেমে যে তার বন্ধু পড়েছে তা সে ভালো মতোই বুঝতে পারছে। আহান রুয়ানার সালামের জবাব দিয়ে বললে, দেখো রুয়ানা, ও চলে এসেছে, চলো এখন যাওয়া যাক। আমরা দুপুরে কিছু খাইনি। আমিও দুপুরে কিছু খাইনি। আকাশ, কিন্তু ভাইয়া। আহান, কোনো কিন্তু না, চলো। ভাই ডাকছো আর ভাইয়ার সাথে দ্বিধা বোধ করছো? আর ঠিক আছে ভাই, চলুন। আহান এক পলক ইয়ানার দিকে তাকিয়ে বলে, চলো। আর এদিকে নামকরা রেস্টুরেন্টে তারা একটি নামকরা রেস্টুরেন্টে প্রবেশ করে, যে যার মতো অর্ডার করে। আহান, এবার বলো কি বলছিলে? আর ওরা, আসলে ভাইয়া আমরা অগ্নি চৌধুরীর সাথে দেখা করতে চাই। আহান কিছুটা ভ্রু কুঁচকে বলে, কেন? ইয়ানা এবার আহানকে সবকিছু খুলে বলে। আহান সবকিছু শুনে বলে, তোমাদের মনে হয় অগ্নি চৌধুরী তোমাদের সামান্য কাজে আসবে? না, আপনার কাছে এটা সামান্য হতে পারে, কিন্তু আহান চৌধুরী, কিন্তু এটা আমার কাছে অনেক। একটা মেয়েকে দিনের পর দিন মানসিকভাবে টর্চার করছে, একটি মেয়ের ঠোঁটে ভার্জিনিটি কেড়ে নিয়েছে, সেটা আপনার সামান্য মনে হয়? ইয়ানা রেগে গিয়ে কি বলে ফেলছে সে বুঝতে পেরে নিজেই নিজের মুখ চেপে ধরে, কারণ ইয়ানা সবকিছু বললে এই চুমু খাওয়ার ব্যাপারে কিছুই বলেনি। রুহান বোন, এই কথা আমারে বলিসনি কেন? ছেলেটা তাহলে রোমান্টিক আছে, তাই না? আহান, ঠোঁটে যে ভার্জিনিটি হয় জানতাম না তো। ইয়ানা, জানতেন না, এখন জেনে নিন প্লিজ ভাইয়া, অগ্নি চৌধুরীর সাথে দেখা করিয়ে দিন। ইয়ানার মুখে ভাইয়া ডাক শুনে আহানের জন্য রাগটা বেড়ে যায়। সে এখানে থাকলে নির্ঘাত কিছু করে বসবে। আহান, ঠিক আছে, তোমরা কাল এসো, আমি এখন যাই। এই বলে আহান বিল মিটিয়ে ওখান থেকে চলে যায়। রুয়ানা, গেল রে গেল, আমার 2 মিনিটের ক্রাশ খাওয়া ছেলেটাও চলে গেল। আয়াত চুপ করে সেরিয়ে, আমাদের এখানে বিয়ে হয় নাই, ক্রাশ নামক বাস খাওয়ার দরকার নাই, পরে খাস। নাম কি হলো? আকাশ, তোকে আজ অন্যরকম লাগছে, কিছু হয়েছে?
আমিও দেখছি দেখে আসছি এরপর থেকে কেমন হয়ে অন্যমনস্ক আকাশ। কাল অবনী আমাকে বলেছিল যদি সত্যি আমি তাকে ভালোবাসি তাহলে আমি যেন হাত কেটে ওর নাম লিখি, তারপর আমি একটা মোরগ নিয়ে যাই বাজার থেকে, সে মোরগের রক্ত নিয়ে ওর নাম লিখিয়ে ওকে দেখায়। ও ভেবেছিল সত্যি সত্যি আমি নিজের হাত কেটে ওর নাম লিখেছি। ও আমাকে বকতে শুরু করে, সারা রাত কান্না করে। ও ভেবেছে ওর এই মজার জন্য আমি নিজেকে কষ্ট দিয়েছি। ও সকালে আমাদের বাসায় গিয়ে দেখে আমি ঘুমে, তারপর আমাকে ডেকে তোলা। আমার হাত দেখে ও আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। ওর দৃষ্টি অনুসরণ করে বুঝতে পারে আসল কাহিনী। অবনী, কাল যে হাত কেটেছিলে কাটা চিহ্ন কোথায়? আকাশ, তার মানে তুমি আমার সাথে মিথ্যে বলেছো? সম্পর্ক শুরুর আগে মিথ্যা? আমি জাস্ট মজা করে বলছিলাম, তাই বলে তুমি মিথ্যের আশ্রয় নেবে? এই বলে অবনী আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল। আম্মু পিছনে ডাক দিল। ও বললে, তোমাদের বাড়িতে আর আসবো না ফুপি, আমার জন্য কাউকে মিথ্যে বলতে হবে না। আর পরে আম্মু এসে আমায় শাসায়। এখন যদি ফোন ধরছে না, SMS করলে রিপ্লাই দিচ্ছে না, এখন কি করব? আকাশের কথা শুনে সবাই উচ্চস্বরে হেসে দেয়। ইয়ানা, মানে কি? আকাশ হাত কাটার কথা বলেছিল বলে তুই মুরগির রক্তে দিয়ে নাম লিখেছি? ও হে রোমিও। আকাশ, মজা নিচ্ছিস বোন? কোনো উপায় বের করে দে, নয়তো আম্মুর হাতে বাঁশ খেতে হবে আমার। বাসায় গিয়ে আম্মু বলেছে অবনীকে যেন বাসায় নিয়ে তবে বাড়িতে ফিরি, নয়তো আমার জন্য বাড়ির দরজা বন্ধ। আর ওরা, তুই গিয়ে সামনাসামনি দেখা কর, সরি বলে নে, তাহলে তো সমস্যার সমাধান হয়েছে। আর অবনী তোকে খুব ভালোবাসে, তোর মিথ্যা সহ্য করতে পারেনি। তুই গিয়ে ক্ষমা চেয়ে এনে দেখবি সব ঠিক হয়ে যাবে। আকাশ, ঠিক আছে, তোরা বস, আমি যাই রানীর রাগ ভাঙাতে। আকাশে যাওয়া দেখে সবাই আবার হেসে ওঠে। আর ওরা, এই ইয়ানা, একটা ঘটনা শুনেছিস? তোকে ওই দিন কয়েকটা ছেলে বিরক্ত করেছিল, তাদের অর্ধেক লাশ পাওয়া গেছে, খুবই নৃশংসভাবে হত্যা করা হয়েছে। দেখলে ভয় আত্মা কেঁপে ওঠে। ইয়ানা, কি বলছিস? ওদের আবার কে মারল? আচ্ছা, ওই সাইকোটা না তো? আমাকে একবার বলেছিল যদি কোনো ছেলে আমার দিকে চোখ তুলে তাকায় তাহলে তাদের এমন অবস্থা করবে যে দেখলে যে কারোর গা শিউরে উঠবে। আমার খুব ভয় করছে। আকাশ, রুহানকে কিছু করবে না তো? কারণ তোরাও তো ছেলে। ভয়ে যেন ইয়ানার গলা শুকিয়ে আসছে। রুহান, আরে না, আমরা আর আকাশের কোনো ক্ষতি করবে না। যদি করতো তাহলে অনেক আগেই করতো। আর তোকে আমাদের থেকে দূরে থাকার কোনো হুমকিও দেয়নি, তাহলে আমাদের কিছু করবে না। ইয়ানা, এখন আমাদের বাড়ি যাওয়া দরকার, কারণ আজ আম্মু নানু বাড়ি থেকে চলে আসবে। রুয়ানা, চলো। এই বলে যে যার মতো আতঙ্ক নিয়ে নিজ নিজ গন্তব্যে চলে যায়। আহান নিজের অফিসে গম্ভীর মুখে বসে আছে। তার সামনে ইউভি, রায়ান এবং আসিফ বিগত 8 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। ইউভি এবার কিছুটা বিরক্ত নিয়ে বলে, সে কখন থেকে দাঁড়িয়ে আছে, আমাদের মতো নিষ্পাপ ছেলেগুলোর ওপরে একটু দয়া করে কি বলবি বলে ফেল। আহান এবার বসা থেকে উঠে একটু গম্ভীরতা রেখে বলে, আমাকে দেখে কি বাদরের মতো মনে হয়? সবাই যেন ভিমড়ি খাওয়ার মতো অবস্থা। আরিফ, কি বলছিস এসব ভাইয়া? আপনি বাদরের মতো হতে যাবেন কেন? বাদররা খুব প্রাণ সচ্ছল, আর আপনি সারাদিন একেবারে হাসেন কিনা সন্দেহ আছে। আপনি বাদরের মতো হতেই পারেন না। আপনার সাথে বাদরের তুলনা করলে বেচারা বাদরের অপমান করা হয়। ভাই, আহান আরিফের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে তাকায়। রায়ান আরিফকে খোঁচা দিয়ে ফিসফিসিয়ে বলে, অকালে প্রাণ হারাবার ইচ্ছা আছে নাকি? রায়ান, হঠাৎ তুই আমাদের এসব জিজ্ঞেস করছিস কেন? আর তোকে বাদরের মতো মনে হয় এটা কে বলেছে শুনে একটু? না মানে, সে কি এখনো জীবিত আছে? আহান তাতে দাঁত চেপে বলে, যে প্রশ্ন করেছি সেটার উত্তর অতিরিক্ত কথা বলতে কে বলেছে? ইউভি, রিল্যাক্স বউ, তুই বাদরের মতো হবি কেন? তুই যদি বাদরের মতো হতি তাহলে কি আর সবার ক্রাশ বয় হতি?
আর এই কথা কে বলেছে একটু বলবি? আমার খুব জানতে ইচ্ছে করছে। আহান: কেউ বলেনি, এমনি জিজ্ঞেস করেছি। তোরা এবার আসতে পারিস। আর আরিফ: কাল কয়েকজন ছেলে মেয়ে আসবে, তাদের যাতে আসতে কোনো রকম অসুবিধা না হয়। সবাই সবার দিকে তাকিয়ে রায়ান বলে ওঠে: কে আসবে দোস্ত? কোনো বিজনেস পার্টনার নাকি? আহান: কালই দেখতে পাবি, এখন বের হ আমার রুম থেকে। আর আরিফ: মনে থাকবে তো? আরিফ: জি ভাই, একদম মনে থাকবে। আহান: গুড। সুমাইয়া রাস্তা দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই দেখতে পায় একটা ছেলে একটা মেয়ের ওড়না নিয়ে টানাটানি করছে। এসব দেখে সে যেন সুমাইয়ার একটা কালো অতীত মনে পড়ে যায়। সে নিজেকে আর ধরে রাখতে পারে না। ছেলেকে না দেখে রেগে ছেলেটার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। ছেলেটা এবার রাগী দৃষ্টি নিক্ষেপ করে হুঙ্কার দিয়ে ওঠে: এই মেয়ে সাহস কি করে হয় আমার গালে হাত তোলে? সুমাইয়া এবার ছেলের দিকে তাকিয়ে বলে: রায়হান, আপনি এই আহান ভাইয়ার ফ্রেন্ড না? কি করে আপনি রাস্তায় একটা মেয়েকে উত্ত্যক্ত করতে পারেন? ছি, আমার তো ভাবতেই ঘৃণা হচ্ছে। রায়ান নিজের রাগকে কন্ট্রোল করার জন্য চোখ বন্ধ করে বলে: থেমে যাও মেয়ে, বাড়াবাড়ি করো না। যা জানো না তা নিয়ে কথা বলো না। আজ একটা মেয়ে বলে এখন অক্ষত আছো, না হলে এখানে লাশ পড়তো। সুমাইয়া: হুমকি দেন আমাকে? এসব প্রতিকূলতা থেকে আমি পার হয়ে এসেছি মিস্টার রায়ান। সম্মান হারানো কি তা আপনি কি করে বুঝবেন? আপনারা তো শুধু পারেন সম্মান নিতে। রায়ান: থেমে যাও মেয়ে, না হলে ভালো হবে না। সুমাইয়া: কি করবেন? হ্যাঁ আপনারা? মেয়েটি: আরে আপু, আপনি ওনার সাথে এমন করছেন কেন? উনি না থাকলে তো জানি ওই বখাটেগুলো আমার কি করতো। সুমাইয়া: মানে উনি তোমার কিছু করেনি? দেখো, ভয় পেয়ে কিছু লুকাবে না। মেয়েটি: না আপু, কিছু করেনি। আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন কয়েকজন বখাটে এসে উত্ত্যক্ত করেছিল। এক পর্যায়ে একজন এসে আমার ওড়না টান মেরে নিচে ফেলে দেয়। আর তখনই ওই ভাইয়াটা এসে আমার বাসায় এবং গুন্ডাগুলোকে মেরে পুলিশে দিয়ে দেয়। সুমাইয়া: আমি যে দেখলাম উনি তোমার ওড়না ধরে রেখেছিল, তাহলে উনি তো আমার ওড়না ধরেনি, মাটি থেকে তুলে আমার গায়ে জড়িয়ে দেন। সুমাইয়া এবার আস্তে করে রায়ানের দিকে তাকায়, দেখে এখনো হাত মুষ্টি করে চোখ বন্ধ করে রেখেছে, হয়তো রাগ কন্ট্রোল করছে। সুমাইয়া: আসলে আমি বুঝতে পারিনি, আমি দুঃখিত, আমাকে ক্ষমা করে দেবেন। রায়ান এবার সুমাইয়ার দিকে তাকিয়ে সুমাইয়া রায়ানের চোখ দেখে থমকে যায়। চোখ রাগে অসম্ভব লাল হয়ে রয়েছে। রায়ান: সরি মাই ফুড। আজ মেয়ে বলে বেঁচে গেলে, না হলে বুঝিয়ে দিতাম। আর্সেনাল রায়ানের গায়ে বিনা কারণে হাত তোলার ফল। এই বলে রায়ান নিজের গাড়িতে উঠে চলে যায়। আর এদিকে সুমাইয়া হতাশ হয়ে তাকিয়ে থাকে। প্লিজ স্টপ অবনী, দাঁড়াও বলছি। দেখো, এখন যদি না দাঁড়াও, যেটা করি না এখন কিন্তু করবো। অবনী নিজের মতো করে এক মনে হেঁটে চলেছে। হঠাৎ ওর পা থমকে যায় কারো চিৎকার। সে পিছন ফিরে তাকিয়ে দেখে আকাশ হাতে ছুরি চালিয়ে নিজের হাতে পরপর আগ টানছে। অবনী একেবারে আকাশের কাছে গিয়ে হাত ধরে কান্না করতে করতে বলে: পাগল হয়ে গিয়েছে তুমি? কি করছিলে এটা? ইস, কতখানি কেটে গেছে। তোমাকে এখন কি করতে ইচ্ছে করছে আমি নিজেও জানি না। আকাশ: কি করব? তোমাকে কখন থেকে ডাকছি আর তুমি শুনতে পাচ্ছ না? তুমি তো জানো তোমার সাথে কথা না বললে আমি থাকতে পারি না। অবনী: হয়েছে, আর ঢং করতে হবে না। মিথ্যে বলেছিলে বলে মনে ছিল না? এই নাও, ড্রেসিং করে হয়ে গেছে। ভাগ্যিস ব্যাগে ফার্স্ট বক্স ছিল। এবার চলো। আকাশ এবার অবনীর হাতে হ্যাঁচকা টান দিয়ে উরুর ওপর বসিয়ে দিয়ে পেট আঁকড়ে ধরে। অবনী যেন বরফের মতো জমে যায়। সরি সোনা, আর মিথ্যে বলবো না। এই যে কান ধরেছি, প্লিজ ক্ষমা করে দাও। অবনী: কি কি করছো আকাশ? এইটা কলেজ, ছাড়ো, কেউ দেখে নিলে সমস্যা হবে। আকাশ: দেখলে দেখুক, কি যায় আসে? আমি তো তোমার হবু বউকে ধরে রেখেছি, কার বাপের কি? আগে বলো, আমায় ক্ষমা করেছো কি না?
অবনীশ এখনো বউ হয়নি, এখন অসভ্য। ছাড়ো বলছি, আর ক্ষমা করেছি কিনা ভেবে দেখো। তাই? আকাশ, ঠিক আছে তাহলে আমি আমার কাজ করি, কি বলো? অবনী, কি করবে? কি হলো এভাবে সামনে গেছো কেন? আকাশ, ডিস্টার্ব করো না, এখন বউকে চুমু খাবো, কারণ বউ রেগে আছে, আগে বউয়ের রাগ ভাঙাতে হবে। অবনী, না, আমি তোমায় ক্ষমা করে দিয়েছি, ছাড়ো এবার আমায়। আকাশ, এই তো গুড গার্ল, যাও ছেড়ে দিলাম, তবে আজকের দিনটা একদিন পুষিয়ে নিব, এমন দেখা যাবে। চলো এবার। আকাশ, চলো। কেন? গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু মনে হচ্ছে ওরা শ্বাস আটকে আসছে, ঠোঁটের চুমুগুলো কামড়ে পরিণত হচ্ছে। এক সময় মনে হলো ঠোঁটে কেউ কামড়াচ্ছে। ইয়ানা এবার হঠাৎ চোখ তুলে তাকায়, হুট করে ছেলেটির হাত চেপে ধরে। কে আপনি? আমার রুমে কি? আপনার ছেলেটি এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে নিজেকে কোনো রকম ছাড়িয়ে বেলকনি দিয়ে নেমে চলে যায়। ছেলেটির সাথে ধস্তাধস্তি করেও কোনো লাভ হয়নি। আজও দেখতে পারল না ছেলেটিকে। হঠাৎ ইয়ানা নিজের হাত খেয়াল করে, দেখে হাতে রক্ত লেগে আছে। তার মানে ধস্তাধস্তির জন্য ছেলেটির হাতে খামচি লেগেছে। শালা উগান্ডা, কে তো কিছু করতে পারছি না, যাকে একটু ব্যথা তো দিতে পেরেছি, কিন্তু আজ মুখটা দেখতে পারলাম না। ধুর। একটু পরে ইয়ানার মোবাইলে একটা SMS আসে। কাজটা তুমি ঠিক করলে না বেবি, তোমার যা সেটা একটু দেখতে গিয়েছিলাম, কিন্তু তুমি আমার কাছে বাধা দিয়ে দিলে। অতিরিক্ত ছটফটে তুমি, তবে তোমার ঠোঁটগুলো মাশাআল্লাহ। ইয়ানা SMS পড়ে কান্না করে দেয়। সারা লেজবিহীন হাতি, লুচ্চা বদমাইশ খাটাস, তোরে যদি আমি সামনে পাই, তাহলে যদি নর্দমায় না চুবাইছি, তাহলে আমার নামও ইয়ানা নয়। SMS, আমাকে গালি দেওয়া যদি হয়ে থাকে তাহলে ঘুমিয়ে পড়ো। যদি আর 2 মিনিটের দেরি দেখি বসে আছো, তাহলে আমি আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করে দিয়ে আসবো। আর হ্যাঁ, ছেলেদের থেকে দূরে থাকবা। আহানের SMS পড়তে দেরি, কিন্তু ইয়ানার শুতে দেরি হয়নি। ইয়ানা কাউকে কাণ্ড দেখে আহান উচ্চস্বরে হেসে ওঠে।